পাহাড়ের বুক চিরে বয়ে গেছে আঁকাবাঁকা পিচ ঢালা পথ। তে আর জাঙ্কুক হাসছে পাশাপাশি। সবিন আর লিজা অন্যদিকে গিয়েছে। সাইনও তেদের পিছু পিছু আসছে। মাঝে মধ্যে আবার প্রকৃতির ছবি তুলছে। কালো রঙের একটা সুন্দর শাড়ি পরেছে তে। চুলগুলো তার কোমর পেরিয়েছে এখন। বাতাসে তের খোলা চুলগুলো বারবার বিরক্ত করছে ওকে। জাঙ্কুক হুট করে তের হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। ওখানে দাঁড়িয়ে এলোমেলো হাতে বন্দি করে দিল তের খোলা চুলে। তে কথা বলেনি একটাও, রোবটের মতো দাঁড়িয়েছিল যতক্ষণ না জাঙ্কুক ওকে নড়তে বলেছে। ওভাবেই ছিল। সায়না এর মধ্যে আবার বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে তে আর জাঙ্কুকের। মনে মনে হাসছে আর ভাবছে এই মেয়েটার প্রতিই কিনা জাঙ্কুকের এত রাগ ছিল। সবসময় কষ্ট দিতে চাইতো তেকে। তের আম্মুর মৃত্যুর পর একে একে সবটাই খোলাসা হয়েছে জাঙ্কুকের কাছে। তের পরে তার রাগ সরে গিয়ে এই আকাশ পরিমাণ ভালোবাসার সৃষ্টি হয়েছে। ওদের এই সুন্দর সম্পর্কটা দেখলেও ভালো লাগে। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে। জাঙ্কুকের মনে হলো এবার তাদের রিসোর্টে ফেরা উচিত। সাইনও এসে ফিরে যাওয়ার কথা বলল জাঙ্কুকদের। চলে যাচ্ছিল তারা। কোথা থেকে তখন এক পাহাড়ি মেয়ে এসেছে। কান্না করতে করতে কিছু একটা বলছে জাঙ্কুককে। জাঙ্কুক মেয়েটাকে শান্ত হতে বলল। কি সমস্যা হয়েছে বুঝিয়ে বলতে বলল তাকে। মেয়েটার কথায় জাঙ্কুক বুঝলো মেয়েটার ভাই অসুস্থ হয়ে পড়েছে। তাদের সাহায্য করার মতো কাউকেই খুঁজে পাচ্ছে না মেয়েটা। জাঙ্কুকের মায়া হলো, আশ্বাস দিল তাকে সাহায্য করবে সে। সায়নুকে বলল তেকে নিয়ে রিসোর্টে যেতে। জাঙ্কুক আসছে একটু পরে, কিন্তু তের মন মানছে না জাঙ্কুককে একা ছাড়তে। ওর হাত ধরে বসে থাকে তখন থেকে। জাঙ্কুক হাসলো তের বাচ্চা মেয়ে দেখে। আলতো করে কপালে চুমু দিয়ে বলল আমি যাবো আর আসবো, চিন্তা নেই। জাঙ্কুকের কথা শেষ হতে না হতেই উত্তর দিল তে আমি আপনার সাথে যাব না, তোমার শরীর খারাপ। রিসোর্টে ফিরে খাবার খেয়ে শরীরে এনার্জি বাড়াও, তাহলে আমার একটু সুবিধা হয়। সায়নও কেসে উঠেছে জাঙ্কুকের কথা শুনে। তে লজ্জা পেয়ে মাথা নিয়ে নিয়েছে। মনে মনে বকাঝকা দিচ্ছে জাঙ্কুককে। মেয়েটা হাসছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে। জাঙ্কুকও আসছে তার পাশে পাশে। হাঁটতে হাঁটতে কখন যে খাদের সামনে চলে এসেছে খেয়ালই নেই জাঙ্কুকের। এখন তার নিজেরই কেমন খটকা লাগছে। মেয়েটা কি মিথ্যে বলে তাকে নিয়ে এসেছে? জাঙ্কুক মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছিল তোমার অসুস্থ ভাই কোথায়, কিন্তু মেয়েটার বদলে চোখের সামনে রায়ানকে দেখতে পেল জাঙ্কুক। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে সে জাঙ্কুকের দিকে। রাগ হওয়াটা স্বাভাবিক জাঙ্কুকের আদরে। রায়ান তার একটা চোখ হারিয়েছে, হাতটা অকেজো হয়ে পড়ে আছে। রায়ানের এই অবস্থা দেখে জাঙ্কুকের অনুশোচনা হচ্ছে না একটু। ও যা করেছে তার শাস্তি হিসেবে তো এটুকু কিছুই না। শাস্তি এখনো বাকি আছে রায়ানের। কিন্তু আজ এই নিস্তব্ধ জায়গাটাতে রায়ান কেন ডেকে এনেছে জাঙ্কুককে? জাঙ্কুক কিছু বলবে তার আগে রায়ান ওর হাতে থাকা শক্ত স্টিলের টুকরোটা দিয়ে আঘাত করেছে জাঙ্কুকের মাথায়। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে। চোখ মুখ আর গায়ের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। চারিপাশ অন্ধকার লাগছে, মাথাটা ঘুরছে ওর। রায়ান হাসছে, হাসতে হাসতে বলছে জাঙ্কুককে কালকের খবরের কাগজে হেডলাইন থাকবে নামি দামি হসপিটালের নাম করা হার্ট সার্জন জীবন জাঙ্কুক আজ এই পৃথিবীতে নেই। তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। মরার আগে তোর লাভ বার্ডের মুখটাও দেখতে পারলি না। রায়ানের মুখে টেকে দেওয়া জাঙ্কুকের নামটা শুনে রাগ মাথা চলে গিয়েছে জাঙ্কুকের। নিজের সর্বশক্তি দিয়ে লাথি মেরেছে রায়ানকে। রায়ান গিয়ে ছিটকে পড়েছে কিছুটা দূরে। হাসছে জাঙ্কুক। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা সহ্য হচ্ছে না রায়ানের। উঠে দাঁড়িয়ে দ্রুত ছুটে গেল জাঙ্কুকের কাছে। খাট থেকে ফেলবে বলে ধাক্কা দিতে যাচ্ছিল তাকে। এইদিকে রিসোর্ট থেকে বেরোনোর সময় ন্যান্সিকে মেসেজ পাঠিয়েছিল জাঙ্কুক। ন্যান্সি তখন দেখেছিল জাঙ্কুকদের সঙ্গে সাইনও আছে, তাই কাছে গিয়ে কথা বলেনি। তবে যখনই দেখলো জাঙ্কুক মেয়েটার সাথে হেঁটে আসছে, এইদিকে ন্যান্সিও তাদের পিছু নিয়েছিল। মাত্রই ন্যান্সি এসেছিল জাঙ্কুক আর রায়ানের সামনে। কি হয়েছে দেখে সাথে সাথেই কানে দু হাত চেপে জাঙ্কুকের নাম ধরে চিৎকার দিয়ে উঠেছে সে। রাত হতে চললো, বাইরে বৃষ্টি হচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছিঁড়ে দিচ্ছে তে। দরজা খোলার আওয়াজ কানে আসলো ওর। মনে হলো জাঙ্কুক এসেছে, এইভাবে দাঁড়িয়ে রইল সেখানে। কিন্তু তের ভাবনা ভুল ছিল। জাঙ্কুকের জায়গায় লিজা এসেছে ওর রুমে। চিন্তিত হয়ে বলছে তেকে ভাইয়া কোথায় তে, তোরা তো একসাথেই বেরোলি। তের এবার চিন্তা হচ্ছে সত্যিই তো জাঙ্কুক আসছে না কেন। এই অচেনা জায়গায় ঝড় বৃষ্টির মধ্যে জাঙ্কুক কোথায় গেল? এত সময় তো চলে আসার কথা, কোনো ক্ষতি হলো না তো? কথাটা ভাবনাতে আসতেই গলা শুকিয়ে কাঠ। লিজাকে কিছু না বলে দ্রুত গিয়ে বিছানায় ফেলে রাখা ফোনটা হাতে নিয়েছে। একের পর এক কল দিয়ে যাচ্ছে জাঙ্কুকের নাম্বারে। বারবার ফোন বন্ধ দেখাচ্ছে। তের মনে হলো জাঙ্কুক আছে সায়নোর সাথে। দেরি না করে কল দিতে যাচ্ছিল সায়নোর নাম্বারে। ঠিক তখনই
তে রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে সাইনো। ডাকছে সে জাঙ্কুককে। বুঝতে বাকি নেই তে আর লিজার জাঙ্কুক এখনো ফেরেনি। বারবার মাথার মধ্যে একটা কথাই আসছে, কিন্তু এই অচেনা অজানা জায়গায় জাঙ্কুক গেলটা কোথায়? ঠান্ডার মধ্যেও কেমন ঘামছে তে, চিন্তা হচ্ছে ওর। লিজা বুঝতে পারছে তের মনের অবস্থা, কাছে এসে বসেছে কিছু বলবে বলে। লিজার দিকে ছলছল চোখে তাকিয়ে বলে উঠেছে তে, তোর ভাইয়া কোথায় লিজা? এই অচেনা জায়গায় আনু নাকি কোথায় খুঁজবো এখন? আমরা আছি তো, সবাই মিলে খুঁজে নেব, এত টেনশন করিস না, ভাইয়ের কিচ্ছু হয়নি। লিজা থেকে শান্ত করার জন্য বলেছে কথাটা, কিন্তু মনে মনে সে প্রচণ্ড ভয় পাচ্ছে। এত সময় হয়ে গেল, জাঙ্কুক এখন আসছে না কেন? 100টার বেশি কল দিয়েছে হয়তো, একবারও জাঙ্কুক রিসিভ করেনি। এমন তো আগে কখনোই হয়নি। চিন্তা হচ্ছে লিজার। তেকে বসিয়ে রেখে সায়নের সাথে কথা বলতে বলতে চলে গেছে নিজের রুমে। সায়নও লিজাকে বুঝিয়ে বলেছে শান্ত থাকতে। সে দেখছে জাঙ্কুক কোথায়। লিজা আর প্রশ্ন করে বিরক্ত করেনি, নিজের রুমে চলে গেছে সে। এইদিকে ধবধবে সাদা বিছানাটায় উপর হয়ে শুয়ে আছে সবিন। লিজা যে ওর পাশে নেই মাত্রই খেয়াল করলো। উঠে বসতেই জানালার সামনে দাঁড়িয়ে থাকা লিজার চিন্তিত মুখশ্রীটা নজরে আসলো তার। লিজার কি মন খারাপ হলো? কিন্তু কেন? সে উঠে গিয়ে জড়িয়ে ধরলো পিছন থেকে লিজাকে। নিজের মুখ ডুবিয়েছে লিজার বিবাদেশে। লিজার ভালো লাগছে না কিছুই। সবিনকে সরিয়ে দিয়েছে নিজের থেকে। লিজার এমন আচরণে রাগ করো সবিনের। পুরো কুচকে লিজার দিকে তাকালো সে। হাত ধরে একটানে নিয়ে আসলো নিজের কাছে। রেগে কিছু বলতে যাবে তখনই চোখে পড়লো লিজার ছলো চোখ জোড়া। নিজের দু হাতের আদলে লিজার ছোট্ট মুখে নিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে রাগিনী? শরীর খারাপ তোমার? লিজা হুট করে জড়িয়ে ধরলো সবিনকে। সবিনের বুকে মাথা রেখে ধুকরে কেঁদে উঠল সে। সবিন হাত বুলালো লিজার মাথায়, শান্ত কণ্ঠে বলল, কি সমস্যা হয়েছে আমাকে বলো। কান্নারত অবস্থাতেই উত্তর দিল, আমার ভাইয়াকে এনে দিন। সবিন চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়লো। লিজাকে নিজে থেকে সরিয়ে বিছানার কাছে দিতে দিতে বলল, তোমার দামড়া ভাইকে আমি এনে দেবো কিভাবে? নিজে গিয়েছে নিজেই চলে আসবে, অপেক্ষা করো। ভাইয়ের ফোন বন্ধ, সেই বিকালে বেরিয়েছিল, এখন রাত 9টা বাজতে চললো। সবিনের কপালে ভাঁজ পড়লো। এই অপরিচিত জায়গায় জাঙ্কুক একা একা গেল কোথায়? জাঙ্কুক কি কোনো বিপদে পড়লো? কথাটা ভাবনাতে আসতেই তীর জন্য চিন্তা হলো তার। জিজ্ঞাসা করলো, তীর কোথায়? লিজার মনে মনে রাগ হলো সবিনের কাজে। নিজের বোনের জন্য কত চিন্তা, অথচ তার ভাইয়ের কথা বলতেই মুখটাকে কেমন যেন বানিয়ে রেখেছিল। উত্তর না পেয়ে লিজাকে আবারও জিজ্ঞাসা করলো। মাথায় হাত চেপে বলে উঠল, ও রুমেই আছে। কিন্তু আমার ভাই কোথায় গেল? আমি খারাপ স্বপ্ন দেখেছি, বিশ্বাস করুন, ভাইয়ের কিছু হলো না তো? তীর মাত্র এসে দাঁড়িয়েছিল সবিনদের দরজার সামনে। লিজার কথাটা কানে যেতেই কয়েক পা পিছিয়ে গেল সে। রিসোর্টের কর্মচারীদের সাথে কথা হলো তীর। এখানে নাকি এমন দিনে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। মনের মধ্যে খসখস করছে তীর। জাকুব ঠিক আছে তো? এই আঁকাবাঁকা রাস্তায় বৃষ্টির দিনে হাঁটাও তো বিপজ্জনক। মাথাটা ধরে এসেছে তীর। কান্না করতে ইচ্ছে করছে ওর। মাকে হারিয়ে কাছের মানুষ হারানোর কষ্ট কেমন ভালো করে বুঝেছে সে। জাঙ্কুকে কোনোভাবে হারাতে চায় না তে। কঠোর তেও নরম হয়ে গেছে জাঙ্কুকের ভালোবাসায়। জাঙ্কুকে ছাড়া ওর বাঁচা দায় হয়ে পড়বে। তীর মাথাটা ঘুরছে, দরজার সাথে হেলান দেওয়া অবস্থায় ছিল। এসব ভাবতে ভাবতে মেঝেতে বসে শব্দ করে কান্না করে দিয়েছে। সবিনের কানে আসলো বোনের কান্নার আওয়াজ। লিজার সাথে কথা বলা রেখে ছুটে আসলো তীরের কাছে। লিজা এসেছে পিছু পিছু। তীরকে হাত ধরে তুলে বসিয়েছে সোফায়। তীরের কান্নার কারণ বুঝতে সমস্যা হয়নি সবিনের। সবিন অবাক হচ্ছে জাঙ্কুকের প্রতি তীরের ভালোবাসা দেখে। এই তীর কিনা জাঙ্কুকের উপর রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিল। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সে। নিজের হাতের সাহায্যে বোনের চোখের পানি মুছে দিয়ে শান্ত থাকতে বলেছে। তীর যে ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, বমি বমি পাচ্ছে বারবার। তে উঠে দাঁড়িয়েছিল নিজের রুমে যাবে বলে। হাঁটতে গিয়ে পরিচিতি নিলে সবিন ধরে নিয়েছে তাকে। সাইনোকে ডাকতে পাঠিয়েছে লিজাকে। বেশ অনেকক্ষণ হলো সাইনোর জন্য অপেক্ষা করছে লিজা। বোনের মাথায় হাত বুলে দিচ্ছে ও। বাইরে বৃষ্টির তাণ্ডব কমে গিয়েছে, প্রকৃতি এখন শান্ত হয়েছে অনেকটাই। সাইনো আসছে না দেখে নিজেই ওকে ডাকতে যাচ্ছিল সবিন, তখনই দরজার সামনে থাকা নেন্সিকে দেখতে পেল। সবিন জানে নেন্সি এখানের হসপিটালে জব করে, তাই অবাক হয়নি ওকে দেখে, বরং এই সময়টাতেই নেন্সি এসেছে তাই চিন্তামুক্ত হয়েছে কিছুটা। সবিন মুচকি হেসে ভিতরে আসতে বলল নেন্সিকে। নেন্সি ও সবিনের হাসির উত্তরে হাসি দিয়ে ভিতরে আসলো। তার সাথে একজন কম বয়সী নার্সও আছেন। তাদেরকে রেখে সবিন চলে গিয়েছে রুম থেকে বেরিয়ে। লিজার কথা শুনে তাড়াহুড়ো করে সায়নো এসেছিল। রুমে এসে দেখতে পেল ন্যান্সিকে। কপাল কুঁচকে ন্যান্সির দিকে তাকিয়ে ভাবছে সায়নো।
এই রাতের বেলা ঝড়ের মধ্যে ন্যান্সি একা একা এখানে আসলো কিভাবে? সবিন দাঁড়িয়ে আছে রুমের বাইরে। লিজা আর সায়নও সেখানে গিয়ে দাঁড়িয়েছে। বেশ অনেকক্ষণ পর ন্যান্সি বেরিয়েছে রুম থেকে। চিন্তিত হয়ে লিজা গিয়ে জিজ্ঞাসা করলো, টিয়ের কি হয়েছে আপু? ন্যান্সি মুচকি হেসে লিজার হাত ধরে বলল, তুমি ফুপি হতে যাচ্ছ। লিজার পাশে দাঁড়িয়ে থাকা সবিনও ন্যান্সির কথা শুনে একগাল হেসে বলল, তাহলে আমি মামা হতে চলেছি। ন্যান্সি হেসে উপর নিচ মাথা নাড়ালো। লিজা খুশি হয়েছে সুখবরটা পেয়ে, আনন্দেও নাচতে ইচ্ছে করছে, কিন্তু ভাইয়ের কথাটা মাথায় আসলেই চিন্তারা এসে ভিড় করছে ওর চোখে মুখে। লিজা সামলালো নিজেকে, রুমে গিয়ে বসলো তের মাথার কাছে। ন্যান্সি চলে যাচ্ছিল, সায়ন ওর পিছু নিয়েছে, বারবার ডেকে যাচ্ছে ন্যান্সিকে। শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে সে। এখানকার সব কিছু ন্যান্সির চেনা, ছোট থেকে তার বেড়ে ওঠা এখানে। বাবার চাকরির বদলেতে ওরা সপরিবারে এখানে এসেছিল পড়াশোনার জন্য। যখন নিজের পরিচিত জায়গা ছেড়ে ন্যান্সি শহরে গিয়েছিল, তখন দেখা হয়েছিল জাংকুক, রোজি আর সায়নের সাথে। জাংকুককে বরাবর সে ভাইয়ের চোখে দেখত, বিপদে পড়লেই জাংকুক সুপারম্যানের মতো এসে সাহায্য করত। সায়নকে ন্যান্সি সেই প্রথম দেখা থেকেই পছন্দ করত, কিন্তু যখন বুঝলো সায়ন রোজিকে চায়, সে সরে এসেছিল সবকিছু ছেড়ে। ইন্টার্নি করার জন্য যখন জাংকুকের হসপিটালে গেল, তখন আবার দেখা হলো সায়নের সাথে। সায়নের প্রতি রোজির অমন অবহেলা দেখে মায়া হয়েছিল তার। সায়নকে জানাতে চেয়েছিল সে যেভাবে রোজিকে চায়, কেউ একজন তাকেও ওইভাবে চায়। নিজের ভালোবাসার কথা বলেছিল ন্যান্সি সায়নকে, কিন্তু লাভ কি হলো? সায়ন বরাবরের মতোই ফিরিয়ে দিল তাকে। মনের মধ্যে অভিমান জমেছিল, জিদ লাগছিল খুব, তার সব ছেড়ে ছুড়ে চলে এসেছে এখানে। তের অসুস্থতার খবর জানে সে, বাড়াবাড়ি কিছু হওয়ার আগে ছুটে এসেছে সে। জাংকুকের কাছে যে ন্যান্সি ঋণী, এসে অবশ্য খারাপ কিছুই হয়নি, বরং ফুফি হবে শুনে সারপ্রাইজ হয়েছে সে। ন্যান্সি এসব ভাবছে আর হেঁটে যাচ্ছে। ওর সাথে আসা নার্স আগে আগে হেঁটে যাচ্ছে, সায়নও তখন ওর পিছনে। হ্যাসকা টানে ন্যান্সিকে নিয়ে এলো নিজের কাছে। ন্যান্সি রাগ হচ্ছে খুব। সায়নও ঠিক নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলছে, করছিসটা কি? ছাড় আমাকে। এত জেদি হলে কবে থেকে? যবে থেকে তুই আমাকে ইগনোর করছিস। আমি করছি না, তুই করছিস। কথা বলো না ন্যান্সি। আচমকায় ধাক্কা দিয়ে উঠলো সায়নের বুকে। সায়নও কে যেন ভেবে ছেড়ে দিল ন্যান্সিকে। ন্যান্সি আর অপেক্ষা না করে চলে যেতে চাইলো সেখান থেকে। সায়নও গভীর কণ্ঠে বলে উঠলো তখন, আমি এগিয়ে দিব, আমি একাই যেতে পারবো। এত সাহস হলো কবে? ধাক্কা খেতে খেতে সাহস হয়ে গেছে, এখন আর ভয় পাই না। ন্যান্সি কথা বাড়ায় না আর, চলে গেল সেখান থেকে। ন্যান্সির যাওয়ার পানে তাকিয়ে আছে সায়নও, কি যেন ভেবে যাচ্ছে মনে মনে। কার হাতের স্পর্শ কাঁধে প্রতি পাশ ফিরে তাকিয়েছে সায়নও। দেখলো সবিন দাঁড়িয়েছে তার ঠিক পাশেই। সবিনের এখানে আসার কারণ অজানা নয়, জাংকুককে খুঁজতে যাওয়া দরকার। এত সময় হয়ে গেল জাংকুক আসছে না, মানে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বৃষ্টি কমেছে অনেক আগেই, প্রকৃতি এখন অনেকটাই শান্ত হয়েছে। সায়ন আর সবিন হাঁটতে হাঁটতে এসেছে ওই জায়গাটায় যেখানে টি আর জাংকুক মিলে এসেছিল তখন। স্থানীয় কয়েকজন লোকও আছে সবিনদের সাথে। টর্চ জ্বালিয়ে আশেপাশে তাকিয়ে দেখছে সবাই। সবিনও সতর্ক চোখে চারপাশটা দেখছে ভালো করে। কোথাও কোনো জনমানবের উপস্থিতি নেই। জাংকুককে খুঁজতে খুঁজতে খাদের সামনে এসে দাঁড়িয়েছে দুজনেই। জাংকুককে না পেয়ে ফিরে যাবে ভেবেছিল, ঠিক তখনই সবিনের গায়ে কিছু লাগে। টর্চটা নিচের দিকে নিলে দেখতে পেল জাংকুকের হাতের ঘড়িটা। মাটি থেকে ঘড়িটা তুলে হাতে নিল সবিন। স্পষ্ট মনে আছে সবিনের আসার সময় জাংকুকের হাতে দেখেছিল এটা। সায়নও তখন সবিনের সামনে এসে হাতে পড়ে থাকা কাদা মাখা জাংকুকের ফোনটা দেখালো। দুজনের এবার চিন্তা হচ্ছে জাংকুকের ফোন আর ঘড়ি এখানেই, অথচ সে নেই। বুঝতে বাকি থাকলো না বড়সড় কোনো বিপদ হয়েছে জাংকুকের। এদিকে লিজা বারবার ফোন দিয়ে যাচ্ছে সবিনকে। বিরক্ত হয়ে সবিন ফোনটা অফ করে দিয়েছে। কি বলবে কলটা ধরে? জাংকুককে তারা পায়নি, শুধু পেয়েছে ওর ফেলে রাখা ঘড়ি আর ফোন। এই সময়টাতে তেকে আর টেনশনে ফেলতে চায় না সবিন। পরের দিন ভোর হয়ে গেছে অনেক আগেই। সবিন আর সাইনও পুলিশ স্টেশনে বসে আছে। কাল থেকে ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে জাংকুককে খুঁজে যাচ্ছে তারা, কিন্তু কেউ এখানকার তেমন কিছু ভালোভাবে চেনে না। ন্যান্সিকে ফোন দিয়েছিল, সাইনও রিসিভ করেনি একবারও। তার আগেও সাইনও ন্যান্সির নাম্বারটা বড় লিস্টে ফেলে রেখেছে। ভেবে নিয়েছে আর কখনো কথা বলবে না ওর সাথে। এবার সবিনকে উঠতে হবে এখান থেকে। ইন্সপেক্টরের সাথে প্রয়োজনীয় কথা বলে উঠতে যাবে, ঠিক তখনই কোথা থেকে এক কনস্টেবল এসে জানিয়েছে ওই জায়গাটা নাকি কালকে কেউ একজন জাংকুকের মতো দেখেছে তারা, কিন্তু ফিরে আসতে আর দেখেনি। খাদে পড়ে যাওয়ার আশঙ্কাটাই বেশি। কথা শুনে ভয় হলো সবিনের। ওই গভীর খাদে কেউ পড়লে তো আর বেঁচে ফেরার উপায় নেই। গলা শুকিয়ে আসছে ওর। সাইনোর কপালে চিন্তার ভাস পড়েছে, বারবার কান্নার মধ্যে বাজছে। জাংকুক কি ঠিক আছে? পরক্ষণে আবার মনে হচ্ছে না না, জাংকুকের কিছু হতে পারে না।
জাঙ্কুক তো জানেও না ওর ঘর আলো করে একটা ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র আসতে চলেছে। সবাই মিলে আবার সেই খাদের কাছে গেল। পুলিশ বারবার বলছে হয়তো জাঙ্কুক পড়ে গেছে এই গভীর খাদে, না হলে ওর হাতের ঘড়ি আর ফোন এখানে পড়ে থাকবে কেন? বুকের ভেতরটা স্যাট করে উঠেছে সবিনের। থেকে সে কি উত্তর দেবে? ফিলি তো জানতে চাইবে জাঙ্কুক কোথায়, কি বলবে সে? এইদিকে হাতে স্যালাইন আর মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে এক যুবক। ডাক্তারেরা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ওর পাশে। নিচে একটু পর পর এসে চেক করছে ওর জ্ঞান ফিরেছে কিনা। বেশ অনেকক্ষণ পর নিভু নিভু চোখে তাকালো যুবকটি। ন্যান্সির চোখে পড়া মাত্রই দ্রুত এসে দাঁড়ালো ওর পাশে। সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। ডাক্তারেরা ন্যান্সির কথা শুনে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল কোনো সমস্যা হলে যেন অবশ্যই ডাকে। ন্যান্সি মাথা নাড়িয়ে সায় দিল। উদ্বিগ্ন হয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু যুবকটি তাকে থামিয়ে বলে উঠল, আমার লাভবার্ড কেমন আছে রে? ন্যান্সি হেসে উত্তর দিল জাঙ্কুককে, তুই কি জানিস জাঙ্কুক তোদের বেবি আসছে? কথাটা শোনা মাত্রই জাঙ্কুকের ঠোঁটে হাসি খেলে গেল। তের অসুস্থতার লক্ষণ দেখে ব্যাপারটা আন্দাজ করেছিল সে, তবে চিন্তিত ছিল না বলেই পাঠিয়েছিল ন্যান্সিকে। চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। ইচ্ছে করছে এক্ষুনি তের কাছে ছুটে যেতে, পুরো মুখ জুড়ে হাজারটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিতে তাকে। আনন্দে ভরে উঠেছে জাঙ্কুকের মন। মনে মনে ভাবছে বাবা হওয়ার অনুভূতি তবে এমনই হয়। ন্যান্সি বুঝতে পারছে জাঙ্কুকের খুশির কারণ। জাঙ্কুক ওঠার চেষ্টা করেছিল, মাথায় প্রচণ্ড ব্যথা পেল। চোখ মুখ কুচকে বন্ধ করে নিল, সাথে সাথে শুয়ে পড়লো আবারও। ন্যান্সি সেটা লক্ষ্য করে দ্রুত বলে উঠল, কি করছিস? তুই অসুস্থ ভুলে গেছিস? কাল থেকে সেন্সলেস হয়ে পড়েছিলি এখানে। আমি ফিরবো। ফিরবি মানে? হাঁটতে পারবি তুই? মাথায় আঘাতটা ঠিক হতে কম করে হলো 2 সপ্তাহ সময় লাগবে। আর তোর জন্য তো ফটো তুলতে যাচ্ছিলি। জাঙ্কুক চুপ করে শুয়ে রইল, অবাক হয়ে দেখছে ন্যান্সিকে। এখন পুরোপুরি প্রফেশনাল ডাক্তার হয়ে গেছে সে। ন্যান্সির এই সাফল্য দেখে ভালোই লাগছে তার। এইদিকে মেঝেতে বসে খাটের সাথে মাথা এলিয়ে দিয়েছে রে। কান্না করতে করতে ফুলে গেছে ওর চোখ মুখ। কত সময় হয়ে গেল জাঙ্কুকের মুখটা দেখেনি সে। জাঙ্কুক কে জানে সে বাবা হতে চলেছে? তাদের একটা ছোট্ট বাবু আসবে। কোথায় গেল জাঙ্কুক? চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তের। সবিন এসেছে অনেকক্ষণ হলো। তে তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পায়নি সবিনের কাছ থেকে। রাগে এসে তে নিজের রুমে দরজা আটকে বসে আছে। সকাল থেকে কিছু খায়নি পর্যন্ত। লিজা আর সবিন এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে। এত সময় হলো ডেকে যাচ্ছে, শুনো চুপ করে বসে আছে তে। লিজা আর সবিনও চলে গেছে এক সময়। এরপর কেটে গেল 2টা দিন। 2 দিন হলো জাঙ্কুকের খোঁজ নেই। বাড়িতে এখনো কাউকে কিছু জানানো হয়নি। তের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা। এদিকে লিজা নিজেই ভেঙে পড়েছে। তেকে সামলাবে নাকি নিজেকে বুঝে উঠতে পারছে না সে। তাই বেড়াতে আসার ইচ্ছেটা ছিল সবচেয়ে বেশি লিজার। এখন নিজের উপরে রাগ হচ্ছে, কেন এসেছিল এখানে? আর ওর ভাই কি আদৌ ঠিক আছে? জাঙ্কুকের কথা মনে পড়লে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। সবিন শত চেষ্টা করেও পারছে না লিজা বা তেকে সামলাতে। সেও কি কম চেষ্টা করেছে জাঙ্কুককে খুঁজে পেতে? তে শুয়ে আছে বিছানায়। ন্যান্সি এসে দেখে গেছে কিছুক্ষণ আগে। বারবার বলেছে নিজেকে ঠিক রাখার কথা। তে শুধু শুনেছে ন্যান্সির কথা, নিজে থেকে কিছুই বলেনি সে। সবাই বেরিয়ে যেতেই ধীরে ধীরে উঠে বসেছে তে। মাথাটা পুরো বিগড়ে গেছে ওর। বারবার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। কি যেন ভাবছে তে। এইখানে তাকিয়ে আছে ফলের ছুঁইতে রাখা ছুঁইটার দিকে। কাঁপা কাঁপা হাতে বেডসাইড টেবিল থেকে ফল কাটার ছুঁইটা তুলে নিয়েছে সে। চোখ বন্ধ করে ছুরিটা দিয়ে নিজেকে আঘাত করতে যাবে, ঠিক তখনই কেউ এসে শক্ত করে ধরে ফেলেছে ওর হাত। তে থমকালো। শুকনো ঢোক গিলে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। এই কাকে দেখছে তে? নিজের অতি পরিচিত মানুষটাকে দেখে চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার। তে কি ঠিক দেখছে নাকি এটা তার ভ্রম? চোখের সামনে জাঙ্কুককে দেখে আবেগপ্রবণ হয়ে তে তাকে জাপটে ধরলো। জাঙ্কুক এদিকে রেখে আছে টের উপরে। ওকে নিজে থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠেছে, কি করতে যাচ্ছিলে তুমি? চুপ রইল তে। কি বলবে বুঝে উঠতে পারছে না। জাঙ্কুককে এটা বলবে, নিজেকে নিজে শেষ করতে চেয়েছিল সে। জাঙ্কুককে ছেড়ে দেবে দেখে ভালো করেই তো জানে সে জাঙ্কুকের রাগ সম্পর্কে। তে ওর হাতটা জাঙ্কুকের মাথায় ছুঁয়ে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন? মাথায় কি হয়েছে? জাঙ্কুক দাঁড়িয়ে আছে আগের মতোই। তের হাতটা ধরে নিজের বুকের কাছে এনেছে। ঘাড়ঘাত করে ওর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো? উত্তর না দিয়ে ছলছল চোখে তে তাকিয়ে আছে জাঙ্কুকের পানে। কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরেছে ওকে। জাঙ্কুকের বুকে মাথা রেখে ধুকরে কেঁদে উঠেছে সে। তের কান্নার শব্দ কানে বাজছে জাঙ্কুকের। বুকের ভিতরটা কেমন করে উঠছে ওর। কষ্ট হচ্ছে খুব। জাঙ্কুক খুব শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। কিছুক্ষণ পর মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকালো তে।
জাঙ্কুক মুচকি হেসে আলতো করে চুমু এঁকে দিল তেয়ের কপালে। নিজের দু হাতের আদলে তেয়ের মুখটি নিয়ে বলল, কাঁদছো কেন? তাকিয়ে দেখো, আমি পুরোপুরি ঠিক আছি। কোথায় ছিলেন আপনি? জাঙ্কুক কিছু না বলে তাকিয়ে রইল তেয়ের পানে। কিছুক্ষণ পর মুখে হাসি টেনে বলে উঠল, দেখলে, বলেছিলাম না, একবার আমার ভালোবাসা পেলে যেদিকে তাকাবে শুধু আমাকেই দেখবে। মিলল তো আমার কথা। তে হাসলো মনে মনে। সত্যিই তো, আজকাল ওর অশান্ত মনটা জাঙ্কুককে ছাড়া কিছুই বোঝে না। কিছু সময় চোখের সামনে না দেখলে কেমন পাগল পাগল লাগে। জাঙ্কুকের প্রতি কবে যে এতটা দুর্বল হয়ে পড়লো নিজেও জানে না তে। খাবারের প্লেট হাতে তখনই রুমে ঢুকেছে লিজা। বেডসাইড টেবিলে খাবারের প্লেটটা রেখে চলে যাবে তখনই জাঙ্কুক ডেকে উঠেছে লিজাকে। লিজার কষ্ট হচ্ছে, অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে ওর। জাঙ্কুক বুঝলো লিজার কান্নার কারণ। ছোটবেলা থেকে লিজা এমন, জাঙ্কুক কোথাও গেলে কান্না করে ভাসাতো সে। ফিরে আসলে জাঙ্কুক আবার আদর করে বুকে জড়িয়ে নিত বোনকে। কয়েকটা খেলনা উপহার দিলে ছোট লিজার রাগ ভেঙে যেত। জাঙ্কুক তার হাত মেলে চোখের ইশারায় ডাকলো লিজাকে। দেরি করলো না লিজা, দৌড়ে গিয়ে চাপটে ধরলো ভাইকে। কান্না করে যাচ্ছে অঝরে। জাঙ্কুক ওর চোখ মুছে শান্ত হতে বলেছে। লিজাও শুনেছে জাঙ্কুকের কথা। তেড়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সবিন মুখ ভেঙে দিয়ে বসে বিড়বিড় করে, খুব রাগিনী সব ভালোবাসা শুধু ভাইয়ের জন্য। আমি যেন বন্যার পানিতে ভেসে এসেছি। সে তাকিয়েছিল সবিনের দিকে। কথাটা স্পষ্ট শুনতে না পেলেও মুখের ভঙ্গিমায় বুঝতে বাকি নেই। সবিন মনে মনে জাঙ্কুক বা লিজাকে বকুনি দিয়েছে। ভাইয়ের এমন কাজে হাসলো আনমনেতেই। জাঙ্কুক তেগে খাইয়ে দিয়েছে নিজের হাতে। এখন অনেকটা ভালো লাগছে ওর। ন্যান্সি চলে গেছে। যাওয়ার আগে বারবার বলেছে জাঙ্কুককে নিজের খেয়াল রাখতে। মাথার আঘাতটা ঠিক হতে অনেকটা সময় লাগবে। জাঙ্কুক শুধু মাথা নাড়িয়ে সায় জানিয়েছে ন্যান্সির কথায়। জানলার সামনে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক ওকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। কি যেন ভেবে জাঙ্কুক থেকে ঘুরিয়ে নিয়েছে নিজের দিকে। হাঁটু গেড়ে বসেছে মেঝেতে। কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক ওর ঠোঁটের স্পর্শ দিল তের ওদরে। তে হাসলো। জাঙ্কুকের ঘন চুলের ভাঁজে হাত বুলালো তে। জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলছে বারবার, থ্যাংক ইউ লাভার, থ্যাংক ইউ লাভার, থ্যাংক ইউ ফর গিভিং মি এ বিগ সারপ্রাইজ। তে কথা বলছে না, ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওভাবেই। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে আছে। তেকে কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। চোখ বন্ধ করে ঘুমোতে বলেছে ওকে। তে শক্ত করে জড়িয়ে ধরেছে জাঙ্কুককে। মনে হচ্ছে ছাড়লে সে পালিয়ে যাবে। জাঙ্কুক হাসলো তের কাজে। ওর বন্ধ করা চোখের পাতায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। জানালাটা খোলাই ছিল। বাইরে থেকে বাতাস আসছে রুমে। বাতাসে তের শাড়িটা ওদের উপর থেকে সরে গেছে অনেকটাই। টের পেয়ে ঠিক করতে যাচ্ছিল, তখনই খেয়াল করলো জাঙ্কুক নিজের কাঁপা কাঁপা হাতটা দিয়ে ছুঁয়েছে তের ওদর। তে তাকিয়ে দেখলো জাঙ্কুকের দিকে। চোখ মুখে তার খুশির ঝিলিক। জাঙ্কুক তাকিয়েছে তের মায়াবী মুখপানে। কাছে গিয়ে পরপর কয়েকটা চুমু দিয়েছে ওর পুরো মুখ জুড়ে। তে তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অধরে চুমু দিয়ে ওকে থামিয়ে দিল জাঙ্কুক। তের হাঁটা ধরে বলল, লাভার, আমার কিন্তু গুনে গুনে 2টা সন্টু মন্টু চাই। তের হাসি পাচ্ছে জাঙ্কুকের কথা শুনে। ঠাট্টা স্বরে বলছে, মাত্র 2টা? 2টা কারণ একসাথে 3-4টি ডাউনলোড দিতে গেলে তোমার কষ্ট হবে বেশি। এবার 2টা মেয়ে বাবু, পরের বার 2টা ছেলে বাবু। ক্রিকেট না বানানো পর্যন্ত থামবো না আমি। তাই খিলখিল করে হাসছে জাঙ্কুকের কথায়। জাঙ্কুকে এখানে তাকিয়ে আছে ওর হাসি মাখা মুখটির দিকে। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙলো জাঙ্কুকের। মনে হলো ন্যান্সি আর সাইনও দাঁড়িয়ে আছে দরজার সামনে। তেকে ঘুমাতে বলে জাঙ্কুক চলে গেছে বাইরে। রিসোর্টের বাইরে একটা প্যাভিলিয়নে বসে আছে তারা। তাদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত হয় সবিন। ন্যান্সি আর জাঙ্কুকের উপর রাগ রাখছে সবিনের। তার এখন কতটা কষ্ট পাচ্ছিল। অসুস্থ জেনেও ন্যান্সি কি বলেনি জাঙ্কুককে? বলেছে নিশ্চয়ই। জাঙ্কুকের কথা শুনতে ন্যান্সিও কিছু বলেনি যে জাঙ্কুক ঠিক আছে। এই বিষয়টা নিয়ে তখন থেকে রেগে আছে সবিন। জাঙ্কুক লক্ষ্য করলো সবিনের বিরক্তি ভরা মুখশ্রী। কি যেন ভেবে হেসে ওর কাঁধে থাপড় মেরে বলে উঠল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের মামা হবি তুই। মুখটাকে এমন পালোয়ানের মতো বানিয়ে রাখলে চলে? সবিন জাঙ্কুকের হাতটা ঝাড়া মেরে বলল, যত সব ঢং। বোনের হাজবেন্ডকে সম্মান করতে শিখ, নইলে পাছায় লাথি মারবো। উগান্ডা পাঠাতে বেশি সময় নেব না আমি। সবিন ফুরুকুসকে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ভাবলেশহীন ভাবে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। সবিনের চাহনি দেখে বুঝলো সাইনো এক্ষুনি বড়সড় কোনো ঝামেলা হবে। চোখের ইশারায় মাথা ঠান্ডা করতে বলেছে সবিনকে। সবিন শুনলো সাইনোর কথা। তবে এখানে থাকলে ঝামেলা হবে জাঙ্কুকের সাথে, তাই চলে যেতে নিচ্ছিল। সাইনোর হাত ধরে আটকে নিয়েছে, নিজের পাশে বসতে বলেছে সবিনকে। সবিন আর জাঙ্কুক বসে আছে মুখোমুখি। একে অপরের দিকে রেগে মেগে তাকাচ্ছে বারবার। মনে মনে হয়তো বকঝকা করছে একজন আরেকজনকে। সাইনো মাথায় হাত দিয়ে একবার তাকাচ্ছে সবিনের দিকে, তো আরেকবার তাকাচ্ছে জাঙ্কুকের দিকে। পরক্ষণে আবার দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বলছে,
এই যুদ্ধ শেষ হওয়ার নয়। সায়নী কিছু বুঝতে পেরে ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকালো। সায়নী জাঙ্কুককে বলতে বলেছে বারবার কি হয়েছিল তার, আর কোথায় বা ছিল জাঙ্কুক। জাঙ্কুকের কি যেন হলো, চুপ করে বসে রইল কিছুক্ষণ, কিছু না বলে উঠে গেছে সেখান থেকে। সবিন ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠল, দেখলে এমনি এমনি কি এই লোকটাকে অহংকারী বলি। সবিন কথাটা বলা শেষ করেছে কিনা কেউ পিছন থেকে এসে চুল টেনে ধরেছে ওর। সবিনের বুঝতে বাকি নেই এটা লিজা, তার মাথার চুল ধরে টানবে এত বড় সাহস আর কারো হয়নি। রাগিনী ছাড়ো, টাকা বানাতে চাচ্ছ নাকি আমাকে? তা তো বটেই, আর একবার আমার ভাইকে নিয়ে কিছু বলে দেখুন, মাথার সব চুল কেটে ধরিয়ে দেব। এরপর কেটে গেল কিছুটা সময়। জাঙ্কুক শুয়ে আছে টের পাশে, নিজের হাতের আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে টের ঘুমন্ত মুখশ্রী। ঘুমের ঘড়ি তে এসে ওকে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকও হেসে ঠিক টের মতো করে জড়িয়ে ধরেছে ওকে। চোখ বন্ধ করে ভাবছে সেদিনের কথা। নেন্সি ঠিক সময় মতো না এলে হয়তো আর জাঙ্কুক এই পৃথিবীতেই থাকতো না। রায়ানের মুখে বারবার টের নাম শুনে বিরক্ত হচ্ছিল জাঙ্কুক। রায়ান তখন ছুটে আসছিল জাঙ্কুককে ধাক্কা মেরে খাদে ফিরবে বলে। জাঙ্কুক ওর দিকে তাকিয়ে বাঁকা আসছিল তখন। যেই না রায়ান জাঙ্কুকের কাছে এসেছে, জাঙ্কুক সরে গিয়েছে ওখান থেকে। মুহূর্তের মধ্যে জাঙ্কুকের জায়গায় রায়ান গিয়ে পড়ে গভীর খাদে। ন্যান্সির মনে হচ্ছিল জাঙ্কুকে পড়ে গিয়েছে গভীর খাদে, এখান থেকে পড়লে যে বেঁচে ফেরার উপায় নেই। ভয়ের আতঙ্কে চিৎকার করে উঠেছিল সে। কিছুক্ষণ পর যখন চোখ খুলে তাকালো ন্যান্সি, দেখে জাঙ্কুক ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। হাসছে ন্যান্সির ভয়ত মুখশ্রী দেখে। ন্যান্সির শরীর তখনও কাঁপছে ভয়ে। জাঙ্কুক ঠিকঠাক আছে দেখে মনে হচ্ছিল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আবারও। ন্যান্সি এগিয়ে যাচ্ছিল জাঙ্কুকের দিকে। ন্যান্সির কাছে যাওয়ার আগেই জাঙ্কুক লুটিয়ে পড়েছে মাটিতে। চিন্তিত হয়ে ন্যান্সি ওর পাশে বসে বারবার ডাকছিল জাঙ্কুককে। সাড়া না পেয়ে ভয় হচ্ছিল ওর। ভালো করে খেয়াল করে বুঝতে পারে রায়ান ওর মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করেছে। জাঙ্কুকের গায়ে থাকা সাদা শার্টটা রক্তে ভেজে লাল হয়ে গেছে। আকাশে তখন মেঘ ডাকছিল, প্রকৃতি জানান দিচ্ছিল বৃষ্টি আসতে চলেছে। উঠে গিয়ে তখন সেখানকার কিছু স্থানীয় লোকদের ধরে নিয়ে এসেছিল ন্যান্সি। পরিচিত মুখ ছিল বিধায় তাদের কাছ থেকে সাহায্য পেয়েছিল সে। জাঙ্কুককে হসপিটালে নিয়ে আসা হলো। ন্যান্সি সবাইকে জাঙ্কুকের পরিচয় দিতেই চিনে পেয়েছিল তারা। প্রাণপণে চেষ্টা করেছে জাঙ্কুককে সুস্থ করতে। উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় ন্যান্সি ভেবেছিল স্থানীয়কে জানাবে সবটা। ইমিডিয়েটলি জাঙ্কুককে নিয়ে ঢাকা ফিরতে হবে তাদের। কিন্তু পরক্ষণে আবার মনে পড়ছিল জাঙ্কুকের বলা কথা। মাথায় হাত থেকে বারবার ন্যান্সিকে বলেছিল জাঙ্কুক ওর এই অবস্থার কথা কোনোভাবেই যেন টিয়ে বা লিজাকে না জানানো হয়। ন্যান্সিও শুনলো জাঙ্কুকের কথা। জাঙ্কুক না বলা পর্যন্ত কাউকে কিছু বলবে না বলে ঠিক করলো সে। কিন্তু অনেকক্ষণ হলো জাঙ্কুকের জ্ঞান ফিরছে না বলে টেনশন হচ্ছিল ন্যান্সির। ফোনটা অন করতে সাইনের অনেকগুলো কল দিয়েছিল। চোখে মুখে চিন্তার ভিড় জমালো ওর। জাঙ্কুক বলেছিল ন্যান্সিকে তুই অসুস্থ, ওর কি বাড়াবাড়ি কিছু হলো? কথাটা মাথায় আসা মাত্রই জাঙ্কুকে হসপিটালে রেখে নার্সকে সাথে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল ন্যান্সি। যাই হোক গাইস, তোমরা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো আসলে মূল কাহিনীটা কি হয়েছিল আর জাঙ্কুক কিভাবে ফিরে আসলো। আবার গল্পে ফিরে আসা যাক। নড়াচড়ায় চোখ খুলে তাকিয়েছে জাঙ্কুক। দেখলো তে নিজেও তাকিয়ে আছে ওর দিকে। জাঙ্কুক হেসে তীরের কপালে নিজের ভালোবাসা স্পর্শ দিয়ে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে তোমার? বাড়ি ফিরবো আমি। জাঙ্কুকও সায় জানালো তীরের কথায়। দুজনে কথা বলছিল, কখন যে তীরের চোখ লেগে গেছে টেরও পায়নি জাঙ্কুক। অবাক হয়নি সে এই সময়টাতে মেয়েদের অনেক চিনজি এসেছে তীরও। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। আজকে জাঙ্কুকদের ফিরে যাওয়ার কথা। ব্যাগপত্র হাতে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে এসেছে সবাই। জাঙ্কুক অপেক্ষা করছে ন্যান্সির জন্য। ও আসলে তবেই যাবে। সবিন আর লিজা চলে গেছে নিজেদের গাড়ি নিয়ে। তীর গিয়ে গাড়িতে উঠে বসেছে অনেক আগে। শরীরটা খারাপ লাগছে ওর। এখানকার কিছুই ভালো লাগছে না। বারবার ফিরে যেতে ইচ্ছে করছে নিজেদের বাড়িতে, কাছের মানুষদের কাছে। তীর প্রেগনেন্সির খবর পেয়ে শাশুড়ি এবং চাচি শাশুড়ি সবাই বারবার কল দিয়েছে। পারলে তো তারা এখনই চলে আসতো এদের কাছে। তীর ভালো লাগছে ওর প্রতি ওনাদের এত যত্ন দেখে। এত খুশির মধ্যেও মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল ওর। বারবার নিজের মায়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। তীর মা হতে চলেছে শুনলে ওর আম্মু নিশ্চয়ই এতটাই খুশি হতেন যতটা খুশি হয়েছে জাঙ্কুকের আম্মু। জাঙ্কুকের ডাকে ধ্যান ভাঙলো তীর। পাশে এসে বসতেই কিছু বলার সুযোগ না দিয়ে কাঁধে মাথা রাখলো ওর। কিছুক্ষণ পর মুখ তুলে তাকাতে জাঙ্কুক পরম যত্নে নিজের ঠোঁটের ছোঁয়া দিল তীরের কপালে। এইদিকে জাঙ্কুকের সাথে কথা বলার শেষে নিচে চলে যাচ্ছিল। চলে যাওয়ার জন্য পা বাঁধিয়ে টান পড়ে ওর হাতে। তাকিয়ে দেখলো সাইনো দাঁড়িয়ে আছে ন্যান্সির চোখের সামনে, কেমন করে তাকিয়ে আছে ওর দিকে। সাইনোর এই চাহনিতে নিজের প্রতি ভালো লাগা খুঁজে পাচ্ছে ন্যান্সি। সাইনো কি তাহলে ভালোবাসতে শুরু করেছে? হবে হয়তো, কিন্তু ন্যান্সিও মনে মনে ভেবে নিয়েছে সাইনোকে পাত্তা দেবে না।
সায়নো যেভাবে ওকে বারবার ফিরিয়ে দিয়েছে একইভাবে নেন্সি এবার ফিরিয়ে দেবে সায়নোকে। সায়নো থেকে এক ঝটকা নিজের হাতটা ছাড়িয়ে বলে উঠল, সমস্যা কি? যখন তখন গায়ে হাত দিস কেন? গায়ে হাত দিলে ফসকা পড়ে তোর? আমি হাত দেবো না তো কে হাত দেবে? ক্যাবলার কথা শোনো, আমি কি তোর বিয়ে করা বউ? গায়ে হাত দিবি কেন? এগুলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলছে, বউ নয় হতে কতক্ষণ। সায়নের কথা স্পষ্ট কানে এসেছে। নেন্সির মুখ ফ্যান্সি দেখে বলে উঠেছে, তোর মতো ক্যাবলার বউ হওয়ার জন্য বসে নেই আমি। রাগ হলো ইউনোর, ফুলকুসকে তাকালো নেন্সির দিকে, শক্ত করে ওর হাত চেপে নিজের কাছে নিয়ে এসে বলল, এত জেদ কিসের তোর? কথা বললো না নেন্সি, চুপটি করে দাঁড়িয়ে রইল সে। জাঙ্কুক ওইদিকে গাড়িতে বসে বিরক্ত হচ্ছে, গাড়ির জানলা দিয়ে মুখ বের করে সায়নকে ডাকছে, তোরা কি আজকে বিয়ে করে বাসর সেরে এখানে সানাপনা ফুটিয়ে ফেলার চিন্তা করছিস? জাঙ্কুকের কথা কানে আসতেই নেন্সিকে ছেড়ে দিয়েছে সায়নো। গাড়িতে উঠতে উঠে বিড়বিড় করে বলছে জাঙ্কুককে, তোর মতো নির্লজ্জ হলে এটাই করতাম। কি বললি? এগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা ক্যাবলামার হাসি দিয়ে বলে উঠল, তোকে নিজের বন্ধু হিসেবে পেয়ে ধন্য আমি। জাঙ্কুক মনে খুশি হলো কথাটা শুনে, ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত প্রশংসা করতে হবে না, আমি ভালো এটা আমি জানি। আমার সাথে থেকে থেকে অনেক উন্নতি হয়েছে তোর দেখা যাচ্ছে। তে চুপচাপ বসে আছে আর শুনছে দুজনের কথা। ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়েছে সায়নো। তে বাইরের দিকে তাকিয়ে নেন্সিকে হাতের ইশারায় বিদায় জানিয়েছে। নেন্সি একইভাবে বিদায় জানিয়েছে তেকে। যত দূর জাঙ্কুকদের গাড়িটা দেখা যায় তাকিয়েছিল সে চলন্ত গাড়িটার দিকে। লম্বা একটা জার্নির পর নিজেদের চেনা পরিচিত জায়গাতে ফিরেছে জাঙ্কুক আর তে। জাঙ্কুক তেকে নিয়ে ওর ফ্ল্যাটে এসেছে। সায়নো জাঙ্কুকদের নামিয়ে দিয়ে চলে গেছে সেখান থেকে। তে ঘুমিয়ে পড়েছে, তাই জাঙ্কুক আর জাগায়নি তাকে। পরে তুলে নিয়ে গেছে রুমে। তেকে বিছানায় শুয়ে দিয়ে জাঙ্কুক চলে গেছে ওয়াশরুমে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে ওর। আয়নার সামনে যেতে দেখতে পেল জাঙ্কুক ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত বের হচ্ছে ওর মাথা থেকে। এতটা রাস্তা জার্নি করে এসেছে, গাড়ির ঝাঁকুনিতে এমনটা হয়েছে। রুমে এসে ফার্স্ট এড বক্সটা নিয়ে নিজেই নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছে। জাঙ্কুক এসে শুয়েছে তীর পাশে, তাকিয়েছে ওর মায়াবী মুখপানে। হঠাৎ কি যেন হলো জাঙ্কুকের। উঠে বসে নিজের হাতটা দিয়ে স্পর্শ করলো তীর উদর। কিছুক্ষণ পর গিয়ে চুমু দিল সেখানে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ফিসফিসিয়ে বলল, দেখলেই তো সন্টু মন্টু, প্রতিশোধ নেওয়ার নাম করে এই না কচু মেয়েটাকে তোদের আম্মু বানিয়েছি। এমনি কি বলি, জাঙ্কুক দ্য গ্রেট বা সব পারে। তে তখনই নড়ে চড়ে উঠেছে। জাঙ্কুক ভাবলো ওর ঘুম ভেঙে যাবে, তাই কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে তের পাশে। সকালবেলা ভোরের আলো ফুটতে ঘুম ভেঙে গেছে তের। পিট পিট নড়াচড়া মেলে তাকাতে জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রী নজরে আসলো তার। পরম যত্নে নিজের বাহু ডোরে তেকে আগলে রেখেছে সে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তের। টুক করে একটা চুমু এঁকে দিল জাঙ্কুকের অধরে। জাঙ্কুক জেগে উঠেছে বুঝতেই চোখ বন্ধ করে নিয়েছে তে। জাঙ্কুক হাসলো। তের মুখের দিকে তাকিয়ে ওর বন্ধ করা দু চোখের পাতায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, কি করলে এটা? ধরা পড়ে গেছে বুঝতে পেরে তে চোখ করে তাকিয়েছে। জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে হেসে বলছে, খেলাম। কি খেলে? স্ট্রবেরি। জাঙ্কুক ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলছে তেকে, লুচ্চামি হচ্ছে আমার সাথে? আপনার থেকেই তো শিখেছি। আর কি কি শিখলে? প্র্যাকটিস করে দেখো তো দেখি। তে লজ্জা পেল এবার। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন তো। জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে বলছে তেকে, আমিও খাবো। তে রাগ হলো এবার। জাঙ্কুকের বুকে খুশি মেরে বলে উঠল, কি খাবেন? তোমাকে। তে দিকে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার। জাঙ্কুক ওর মাথাটা শক্ত করে চেপে ধরেছে নিজের বুকে। মাথায় বিলি কেটে আদরে কণ্ঠে বলছে তেকে, আর একটু ঘুমাও না লাভবার্ড, আমার উঠতে ইচ্ছে করছে না। তেরও একই অবস্থা, ঘুম এখনো কাটেনি ওর। জাঙ্কুকের বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে পড়েছে আবারও। তে ঘুমিয়ে পড়েছে বুঝে ওর মাথাটা আস্তে করে বালিশে রেখে বিছানা থেকে উঠে চলে গেছে জাঙ্কুক। এইদিকে রোজি আজকে ছাদে এসেছে কতদিন পর। লিজা তখনই ছাদে এলো। গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে শোভিন। ছাদে দাঁড়িয়ে ওর চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে আছে লিজা। হঠাৎই চোখ পড়লো রোজির দিকে, ভালো করে দেখলো ওকে। রোজি অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। সবসময় পরিপেটে হয়ে থাকা রোজি এখন কেমন অগোছালো হয়ে গেছে, নিজের যত্ন নিতে ভুলে গেছে সে। তের আমার মৃত্যুর কারণ যে রোজি, এটা লিজার বুঝতে খুব একটা সময় লাগেনি। জাঙ্কুক সেদিন কল দিয়ে এটা সেটা জানতে চাচ্ছিল লিজার থেকে। ওর মাথায় এসেছিল তখন সবটার পিছনে একটু হলেও রোজির হাত আছে। কিন্তু আজকে কেমন মায়া হচ্ছে ওর জন্য। এত কিছু তো করলো জাঙ্কুকের জন্য, তাকে কি পেয়েছে? ভালোবাসার জন্য মানুষ কি না কি করতে পারে, এটা রোজিকে দেখলেই বোঝা যায়। রোজি এগিয়ে এসে দাঁড়িয়েছে লিজার মুখোমুখি।
লিজা বড় একটা শ্বাস ফেলে বলল রোজিকে, নিজেকে কষ্ট দিচ্ছ কেন আপু? রোজি কষ্ট করে মুখে একটা হাসি টানলো, কিছুটা এগিয়ে গিয়ে ছাদের রেলিং এ হাতে রেখে লিজার দিকে না তাকিয়ে বলল, আমি কষ্ট পাওয়ারই যোগ্য। আমার কথা তোকে ভাবতে হবে না লিজা, তোদের ম্যারিড লাইফ কেমন যাচ্ছে সেটা বল। কথা কাটালে বুঝি না তো। লিজা নিজেও গিয়ে রোজের পাশে দাঁড়িয়েছে, ওর দিকে তাকিয়ে বলছে, সবকিছু সবার ভাগ্যে থাকে না আপু, অতীত ভুলে নতুন করে নিজের জীবন সাজাতে ক্ষতি নেই তো। অতীতের কিছুই আমি মনে রাখিনি, নতুন করে জীবন সাজানোর কথাও ভাবতে পারি না। তুমি কি জানো আপু, ভাইয়া আর তের বেবি আসতে চলেছে? জানি, যার জন্য এত কিছু করছো, নিজেকে কষ্ট দিচ্ছ, সে তো ভালোই আছে তার বউ সংসার নিয়ে, তাহলে তুমি কেন নিজের জীবন গুছিয়ে নিচ্ছ না? রোজি নিশ্চুপ রইল, নিজের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, ওকে তুই তো বুঝদার হলি কবে রে? বিয়ে হয়েছে 2 দিন পর তোমার ভাইপো ভাইজের আম্মু হব, এইটুকু না বুঝ থাকলে হয়? সময় কেটে গেছে অনেকটা, তের প্রেগনেন্সির এখন 6 মাস চলছে। নেচে আবারও এসেছে এখানে, কোনো সমস্যা হলে এসে দেখে যায় তেকে। জাকুক আর বাকিরা খুব খেয়াল রাখে ওর, সবার মধ্যে থেকেও নিজের আম্মুকে খুব মিস করে দেয়। এই সময়টাতে ওর আম্মুকে খুব করে পাশে চাইছিল সে, তবে জাকুকের আম্মু আর তার চাচি তার আম্মুর অভাবটা বুঝতে দেন না। যখনই মায়ের কথা ভেবে মন খারাপ করে, তখনই ওনারা এসে সামনে নেন। বেবি আসবে বলে জাকুক আর তে যতটা এক্সাইটেড, তার থেকেও বেশি এক্সাইটেড জাকুকের আম্মু আর বাকিরা। তের ভালোই লাগে ওনাদের এমন কেয়ার। তের আব্বুর শরীরটা খুব খারাপ, মেয়েকে বারবার দেখতে ইচ্ছে করছিল, বাবার অসুস্থতার জন্যই বাড়িতে এসেছিল তে। এখানে আসার পর আর ফিরে যেতে ইচ্ছে করছে না ওর, সপ্তাহে খানেক হলো তে এখানেই আছে। জাকুক প্রতিদিন এসে নিয়ে যেতে চায় তেকে, যেতে চায় না বলে রাগ দেখিয়ে নিজেই ফিরে যায়। জাকুকের এমন আচরণে মাঝে মধ্যে কান্না পায় তের, কিন্তু মন খারাপ করেও বেশিক্ষণ থাকতে পারে না। জাকুক ঠিক কিছু না কিছু বলে তের মন খারাপটা দূর করে দেয়, ভালোবেসে বুকে টেনে নেয় নিজের। জাকুক মাত্রই এসেছিল তের আব্বুকে দেখতে, আগের থেকে এখন অনেকটা সুস্থ তিনি, তাই নিয়ে যেতে এসেছিল তেকে। বউ তার বায়না ধরেছে, আজকের দিনটা এখানে থাকতে চায় সে, বাড়িতে একা একা বসে থাকতে নাকি বিরক্ত লাগে তার। লিজাও চাইছিল তে থাকুক, ভাইকে বুঝিয়ে বলেছে সে, খেয়াল রাখবে সে তের। জাকুক আর মানা করেনি, চলে গেছে নিজের কাজে। সকাল পেরিয়ে বিকেল হয়েছে, ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বারবার মেয়ে বৌমাকে ডেকে চলেছেন সবিনের আম্মু। রোজি আজকে রুম থেকে বেরিয়েছে, তের দিকে তাকিয়ে মুচকে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছিস তে? বোনের হাসির উত্তরে হাসলো তে, উত্তর দিল রোজির কথায়। দূরে দাঁড়িয়ে থাকা রোজির আম্মু তাকিয়ে আছেন মেয়েদের দিকে। দুই বোনের সম্পর্কটা ভালো হয়েছে দেখে মনে মনে খুশি হলেন তিনি। রোজি খাবে না বলে চলে যাচ্ছিল নিজের রুমে, তেরও খেতে ইচ্ছে করছে না আপাতত। লিজাকে বলে সেও নিজের রুমে চলে যাচ্ছিল। রোজি আর তে পাশাপাশি ছিল, কয়েকটা সিটে উঠেই টের পেল তের মাথাটা প্রচন্ড ঘুরছে, ব্যালেন্স হারিয়ে তে পড়ে যাচ্ছিল নিচে। চাইলেও তাকে আটকাতে পায়নি রোজি, চিৎকার দিয়ে উঠেছে সে। তেও চিৎকার দিয়ে পেটের হাত চেপে ধরেছে, তীব্র ব্যথার চোখ বন্ধ করে কান্না করে দিয়েছে। সৌমিনের সবাই ছুটে এসেছেন তের কাছে। রোজি নেমে এসে ধরতে যাচ্ছিল ওকে, তখন লিজা এসে রোজের হাতটা ধরে নিয়েছে। মেজাজ দেখিয়ে বলে উঠেছে, কেন করলে তুমি এটা? কি কি করেছি আমি? কি করেছি মানে? এত হিংসা কেন তোমার আপু? তে প্রেগনেন্ট তুমি জানো না, ফেলে দিলে কেন ওকে? আন্টির মতো কি তেকেও মেরে ফেলতে চাইছো তুমি? লিজার কথাটা শুনে কয়েক পা পিছিয়ে গেছে রোজি। মেঝেতে বসে থাকা ওর আম্মু চোখ মুখ শক্ত করে তাকিয়েছেন মেয়ের দিকে। মাত্রই কি শুনলেন তিনি? কি বললো লিজা? এগুলো কি সত্যি? মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার, কান্না পাচ্ছে কেন যেন। মাথায় হাত দিয়ে থপ করে বসে পড়েছেন মেঝেতে। সবিনের কানে যায়নি কিছুই, সে অন্তত তেকে নিয়ে বিজি, সে চিন্তিত তেকে নিয়ে। রোজি কথা না বলে হতবাক হয়ে তাকিয়ে আছে লিজার দিকে। ওকে অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে জানে, তাই বলে এইভাবে বলবে? আজকে তো রোজি কিছুই করেনি, তের পরে যাওয়ার জন্য তো ও দায়ী না। সবিন চিন্তিত হয়ে বারবার ডাকছিল বোনকে, পেটে প্রচন্ড ব্যথা পেয়েছে, কথা বলার বদলে কাঁদছিল মেয়েটা। সবিনের মনে হলো তেকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। দেরি না করে কোলে তুলে নিয়েছে বোনকে, বেরিয়ে গেছে হসপিটালের উদ্দেশ্যে। লিজাও রোজিকে রেখে চলে গেছে সবিনের পিছু পিছু। জাঙ্কুক এগুলো জানলে কি হবে ভেবে গলা শুকিয়ে আসছে লিজার। রোজির আম্মু উঠে দাঁড়িয়ে আছেন, ধীর পায়ে হেঁটে এসে সামনে দাঁড়িয়ে আছেন মেয়ের। রোজির চোখ বেয়ে পানি পড়ছে, মাকে কিছু বলতে যাবে, তখনই গালের মায়ের শক্তপোক্ত হাতের চর পড়ে। এদিকে জাঙ্কুক কিছুক্ষণ পর তেদের বাইরে আসে, এসে দেখে রোজি আর তার আম্মু তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পরক্ষণে তেকে ডাকতে যাবে, তখনই রোজির আম্মু সব ঘটনা খুলে বলল জাঙ্কুককে। জাঙ্কুকও ভুল বোঝে রোজিকে, সে রোজিকে হুমকি দিয়ে বলে তের কিছু হলে রোজিকে সে বাঁচিয়ে রাখবে না। পরে এসে সেখান থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে।
এইদিকে হাসপাতালের বেডে শুয়ে আছে তে। রিপোর্টে খারাপ কিছু আসেনি দেখে নিশ্চিত হয়েছে লিজা। এতক্ষণে খেয়াল করলো ফোনটাও রুমে ফেলে এসেছে। ন্যান্সি হয়তো সব জানিয়ে দিয়েছে জাঙ্কুককে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। জাঙ্কুকের চোখের সামনে পড়লে কাঁচা গিলে খাবে ওকে। সবিনকে ন্যান্সি পাঠিয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে আসতে। ঠিক তখনই কোথা থেকে হস্তদন্ত হয়ে ছুটে এসেছে জাঙ্কুক। ভাইকে দেখা মাত্রই তেয়ের পাশ থেকে উঠে গিয়ে মায়ের পেছনে দাঁড়িয়েছে লিজা। জাঙ্কুকের আম্মু উঠে দাঁড়িয়েছে তখন। জাঙ্কুক তেয়ের পাশে গিয়ে বসেছে। লিজার দিকে তাকাতে ভয়েও বেরিয়ে গেছে মাকে সঙ্গে নিয়ে। ন্যান্সি এসে চোখের ইশারায় বুঝিয়েছে জাঙ্কুককে চিন্তা না করতে। জাঙ্কুক ও ন্যান্সির সাথে কথা বলেছে। তে আর ওর বেবি ঠিকঠাক আছে বুঝতে পেরে শান্ত হলো কিছুটা। ন্যান্সি বেরিয়ে যেতেই তে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে আছে। চোখের সামনে জাঙ্কুকের আগামীটা চেহারা ভেসে উঠছে ওর। প্রথমে ভাবলো স্বপ্ন দেখছে। নিজের হাত ছোঁয়ালো জাঙ্কুকের মুখে। জাঙ্কুক এক ঝটকায় তেয়ের হাতে নামিয়ে দিয়েছে। তে কেঁপে উঠেছে এটা দেখে। বুঝলো জাঙ্কুক সত্যি সত্যি বসে আছে ওর পাশে। জাঙ্কুকের রাগ হচ্ছে অকারণে। বারবার বলার পরও তে থেকে গেল কেন? তার কথা শোনেনি বলে এত কিছু হলো। তোমার পাকনামোর জন্য আমার বেবির কিছু হলে কি করতে? মিনমিনে কণ্ঠে জবাব দিল তে। কিছু তো হয়নি। কেয়ারলেস কোথাকার। কিছু হবে বলে অপেক্ষা করছিলে তুমি? এভাবে কেন বলছেন? বেবিটা আমারও। তাহলে কষ্ট দিলে কেন ওকে? ইচ্ছে করে দেয়নি। তা তো বুঝতেই পারছি। কি বুঝলেন? জাঙ্কুকের প্রচণ্ড রাগ হচ্ছে। কথার উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়েছে চলে যাবে বলে। আবার ফিরে তাকিয়ে বলেছে তেকে, আজকের পর রুম থেকে পা বের করলে পা দুটো কেটে রেখে দিব তোমার। তে উঠে বসেছে তত সময়। সেও একইভাবে ভুরুকুসকে তাকিয়ে বলছে জাঙ্কুককে, আপনি যা বলবেন সেটাই কি হবে? ইয়েস, আমি যা বলবো সেটাই হবে। তে ওর হাতের ক্যানালুটা খুলে ফেলেছে টান দিয়ে। রক্ত বের হচ্ছে জায়গাটা দিয়ে। জাঙ্কুকের কথার উত্তরে আবার কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক থামিয়ে দিয়েছে ওকে। এবারে আরো জোরে চিৎকার স্বরে বলে উঠেছে তেকে, এত তর্ক করছো কেন? তুমি এখন আর একা নেই বুঝতে পারছো না? এটা তোমার মধ্যে আমার বাচ্চা বেড়ে উঠছে। তোমার এই খামখেয়ালি পনার জন্য ওর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না, বিশ্বাস করো। বাইরে দাঁড়িয়ে থাকা ন্যান্সি আর জাঙ্কুকের আম্মুর কানে গেছে জাঙ্কুকের চিৎকার। আবারও কোনো অঘটন ঘটেছে বুঝতে পেরে দৌড়ে এসেছেন ওনারা। বেডে বসে থাকা তের দিকে তাকাতে বুকের ভিতরটা স্যাট করে উঠেছে জিনের। মেয়েটার সুন্দর মুখটা কেমন শুকনো হয়ে গেছে। অন্ধকার নেমে এসেছে যেন। জাঙ্কুকের আগামীতে চেহারাটা দেখতে পেল। তাই জাঙ্কুকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল কেবিন থেকে। সকলে বেরিয়ে যেতেই তে লিজার হাত ধরে বলে উঠল, তুই আপুকে ওভাবে না বললেও পারতি। সে আমাকে ফেলে দেয়নি। আমি নিজেই পড়ে গিয়েছিলাম, আমার মাথা ঘুরছিল। তার কোনো দোষ নেই রে। লিজা কথা বাড়ালো না, চুপ করে রইল সে। রোজিকে এখনো বিশ্বাস করতে পারছে না লিজা। এরপর নানা ঝড় ঝাপটার মধ্য দিয়ে কেটে গেছে আরো কয়টা মাস। বিছানায় শুয়ে আছে তে। বাচ্চার নড়াচড়া বুঝতে উপলব্ধি করতে পারে এখন। মাঝে মধ্যে পেটে হাত দিয়ে হেসে ওঠে ও। বাচ্চাটা আজকাল বড় জ্বালাতন করছে তেকে। জাঙ্কুক তখন ওর বিরক্তি মাখা মুখশ্রী লক্ষ্য করে হেসে বলে ওঠে, আমার ডিএনএ তো আমার মতোই হবে তাই না? তেও তখন মনে মনে হাসে জাঙ্কুকের কথা শুনে। আজকে সকাল হতে বাইরে মেহমানদের আনাগোনা চলছে। ন্যান্সি আর সায়নের আংটি বদল হবে আজকে। দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু জেদ করে কথা বলে না কেউ কারোর সাথে। বিষয়টা জাঙ্কুক লক্ষ্য করেছে আগেই। কথা বলেছে দুই বাড়ির মানুষের সাথে। কেউ আপত্তি করেনি বিষয়টিতে। সারপ্রাইজ দেবে বলে নিজের বাড়িতে আয়োজন করেছে সবটার। জাঙ্কুকের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়িয়ে ভিতরের সোফায় বসে থাকা সাইনো আর ন্যান্সিকে দেখলো রোজি। দুজনের বাড়ির মানুষজন উপস্থিত সেখানে। প্ল্যানটা ছিল জাঙ্কুকের। সাইনো আর ন্যান্সি দুজনকে নিয়ে এসেছে মিথ্যা বলে। সাইনো ন্যান্সি দুজনে এসেছে নিজেদের বাড়ির লোকজনকে এখানে দেখে অবাক হয়েছিল, পরে বুঝলো সবকিছু। এদিকে তো আয়োজন আর সবার মুখে লেগে থাকা হাসিটা লক্ষ্য করলো রোজি। অজান্তে মন খারাপ হলো তার। আজকে কেন ইউনোকে অন্য কারো পাশে দেখে কষ্ট হচ্ছে ওর। রোজি তো কোনো কালেই ইউনোকে পছন্দ করতো না। ওর বুকটা ভারী হয়ে এসেছে। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। চলে যাবে তখনই চোখে পড়লো জাঙ্কুক আর তের দিকে। দুজনেই দাঁড়িয়েছে পাশাপাশি। তের হাসি মাখা মুখটা দেখে ভালোই লাগছে ওর। যেন মানবহীন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা হেঁটে যাচ্ছে রোজি। পুরনো সবকিছু ভুলে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে চেয়েও বারবার ফিরে আসে সে। এখনো মনের কোথাও না কোথাও রয়ে গেছে জাঙ্কুক। পরক্ষণই মনে হয় সে ভুল করছে। এসব ভাবাও যে পাপ। তেকে আর কষ্ট দিতে চায় না সে। ওরা ভালো থাকুক ওদের জীবনে। কিন্তু তার মস্তিষ্ক বিগড়ে গেছে পুরোপুরি। হাঁটতে হাঁটতে রেল স্টেশনের কাছে চলে এসেছে সে। আশেপাশে এখন দু একজন মানুষ দেখা যাচ্ছে। ট্রেন আর রোজির দূরত্ব খুব একটা বেশি না। তার মনে হলো মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সে। বেঁচে থাকার ইচ্ছেটা যে হারিয়ে গেছে তার।
ওভাবে দাঁড়িয়ে আছে রেল লাইনে, চোখ বন্ধ করে অপেক্ষা করছে মৃত্যুর। কেউ একজন দূর থেকে ডেকে যাচ্ছে রোজিকে। শুনছে না দেখে দৌড়ে এসেছে ওর কাছে, হাতে টান দিয়ে নিয়ে গেছে সেখান থেকে। হাঁপাতে হাঁপাতে রাগ মিশ্রিত কণ্ঠে রোজিকে বলছে যুবকটি, পাগল হয়েছেন? এক্ষুনি তো ট্রেনটায় পিছিয়ে যেতেন আপনি। ধ্যান ভাঙলো রোজির, তাকালো চলন্ত সেই ট্রেনের দিকে। কিছু দূরে ট্রেনের লাইনে কাটা পড়েছে কেউ, লোকজন জড়ো হয়েছে সেখানে। বিষয়টা নজরে আসলো রোজির, বুকের ভিতরটা কেমন করে উঠলো। কিছু সময় ব্যবধানে ওই ভদ্রলোকের জায়গায় রোজি থাকতো। মাথা ঘুরিয়ে তাকাতে দেখতে পেল চেনা পরিচিত কাউকে। কাই দাঁড়িয়ে আছে রোজির সামনে। এই ছেলেটাকে ভালো করে চেনেও, ওদের কোম্পানিতে কাজ করতো এই কাই। কাইকে কিছু বলতে যাচ্ছিল রোজি, সুযোগ দিল না কাই। কথা না বলে ওর হাত ধরে টেনে নিয়ে গেল লোকজন যেখানে জড়ো হয়েছে সেখানে। এই ট্রেনের নিচে কাটা পড়েছে, সেদিকে মানুষ জড়ো হয়ে আছে। স্ত্রী ও সন্তান আঝারে কান্না করছে। রোজি দেখলো সবটা, ওরও কেমন কান্না পাচ্ছে। আসার আগে তো মাকে বলে এসেছিল সময় মতো বাড়ি ফিরে আসবে। এত ভুল করার পরও নিজের মায়ের কাছে আগের মতোই ভালোবাসা আর যত্ন পাচ্ছে। সে যদি মারা যেত তারাও হয়তো অনেক কষ্ট পেত। কাই ওর হাঁটা ধরে নিয়ে গেছে সেখান থেকে, বলে উঠেছে ওকে, নিজেকে ভালোবাসতে শিখুন ম্যাডাম। যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে ভালোবাসবে কিভাবে? পুরনো সবকিছু ভুলে নতুন করে নিজের জীবন সাজান। জীবন একটাই, অন্য কারোর জন্য নিজেকে শেষ করে দিবেন কেন? নিজেকে ভালোবাসতে না পারলেও অন্যকে ভালোবাসতে পারি আমি, কিন্তু আমাকেই কেউ চায় না। বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে গেছে সেখান থেকে। এই গোলাকার পৃথিবীতে কোথাও না কোথাও এমন কেউ আছে যে অগোচরে ভালোবেসে যায় আমাদেরকে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। রোজি হাসলো কায়ের কথা শুনে। হাসলে আপনাকে সুন্দর দেখায় ম্যাডাম। আপনি কি বাই এনি চান্স আমাকে পটানোর চেষ্টা করছেন? ক্ষতি আছে কি? তা তো আছে। যেমন, আমাকে ভালোবাসতে আসবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। আপনাকে ভালোবাসা যদি অপরাধ হয়, এই অপরাধের শাস্তি হিসাবে আমি শতবার পুড়ে ছাই হতে রাজি। এরপর কেটে গেছে আরো কয়েকটা দিন। কিছুক্ষণ আগে তেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তের পেন উঠেছে, সাথে সাথে জাঙ্কুকের পরিবারের সবাই এসেছে। জাঙ্কুকও এসেছে। তের এই মুখখানা দেখে তার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে জাঙ্কুক। দুইবারের সবাই দাঁড়িয়ে আছে ওখানে। টেনশন হচ্ছে সবারই, জাঙ্কুকের মন মানছে না আর। তে ঠিক আছে তো? কিছু সময় পর নেন্সি ওর একটা ছোট বাচ্চাকে সাদা তলেতে জড়িয়ে রেখে তাদের সামনে আসে। পেছনে নার্সের কোলে একটা বাচ্চা রয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জাঙ্কুকের। দুই বাচ্চার বাবা হয়ে গেছে সে, যেমনটা জাঙ্কুক সবসময় চাইতো। জাঙ্কুক সাথে সাথে তাদের বাচ্চাদের কোলে নিল। অন্যরকম অনুভূতি হচ্ছে, আনন্দ হচ্ছে খুব। বাবা হলে বোধহয় এরকমই হয়। নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে স্পর্শ করছে মেয়েদের গাল। বাচ্চার মা ঠিকঠাক আছে, টেনশনের কিচ্ছু নেই। ন্যান্সি বলে উঠল জাঙ্কুকের দিকে তাকিয়ে। নিশ্চিত হলো জাঙ্কুক, ধন্যবাদ জানালো ন্যান্সিকে। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলে তাকিয়ে আছে তে। পাশ ফিরে তাকাতে দেখলো জাঙ্কুককে। দোলনায় শুয়ে থাকা বাচ্চা দুটোর দিকে তাকিয়ে হাসছে সে। দোলনায় শুয়ে থাকা বাচ্চা দুটোর সাথে হেসে হেসে কথা বলছে ও। বাচ্চাদের দিকে একবার তাকিয়ে তাদের বাবার দিকে তাকালো তে। জাঙ্কুকের চোখে মুখে খুশি উপচে পড়ছে যেন। ওরও ভালো লাগছে এটা দেখে। জাঙ্কুকের চোখ গেল শুয়ে থাকা তেয়ের দিকে, কাছে গেল, আলতো করে চুমুকে দিল কপালে। থ্যাংক ইউ আমার সন্টু মন্টু আম্মু। তেয়ের ভুরু কুচকালো। জাঙ্কুক ভাবলো রাগ করেছে কোনো কারণে। কি হয়েছে জিজ্ঞাসা করলে বললো তে, আপনি কি বাচ্চাদের এসব উদ্ভট নামেই রাখবেন? জাঙ্কুক একইভাবে ভুরু কুচকে তাকে উত্তর দিল তেকে। উদ্ভট নাম মানে? আমার বাচ্চাদের আমি এই সুন্দর নামই রাখবো। বললেই হলো, বাচ্চাদের নাম আমি রাখবো। ওরা তোমার পেটে আসার আগেই আমি এই নামগুলো ঠিক করে রেখেছি। আমি ওদের বাবা, নামটাও আমি রাখবো। আমি ওদের মা। তুমি খালি ডিম থেকে ছানা ফুটিয়েছো, বাকি সব কাজ তো আমি করেছি। জাঙ্কুকের কথা লজ্জা পেল তে। ওর বুকে ধাক্কা দিয়ে বলে উঠল, নির্লজ্জ লোক। জাঙ্কুক কিছুটা ঝুঁকে টের কানের কাছে গিয়ে বলছে, আমি নির্লজ্জ না হলে এই ছানাপোনার আম্মু হতে না তুমি। তে মনে মনে বলে উঠল, দুই বাচ্চার বাবা হয়ে গেল, এই লোকের বাদরামও গেল না। সময়ের স্রোত অপেক্ষা করে না কারোর জন্য। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে। রোজির জীবনে নতুন করে ভালোবাসা এসেছে। কিছুদিন আগে বিয়ে হয়েছে কাইয়ের সাথে। কাইকেও কম কাঠ খড় পোড়াতে হয়নি এজন্য। পিছু পিছু কয়েক মাস হেঁটে 2-3 বার রোজির হাতের থাপ্পড়ও খেয়েছে। তারপর বিয়ে করার মিশনে সফল হয়েছে সে। সবিন আর রোজিরও ছোট্ট একটা মেয়েবাবু হয়েছে। অন্যদিকে নেন্সি আর সাইনেরও বাচ্চা হয়েছে একটা। তে আর জাঙ্কুক দুজন অনুষ্ঠানে গিয়েছিল। দিনের আলো কেটে অন্ধকার নেমেছে চারদিকে। বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেছে অনেকটা। তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে শুয়ে আছে গাড়িটি। বাচ্চা দুটো জ্বালিয়ে মারছে জাঙ্কুককে। একজন চুল ধরে টানছে তো আরেকজন মুখ এদিক সেদিক ঘোরাচ্ছে। বিরক্ত হয়ে তেকে ডেকে বলেছে জাঙ্কুক,
আমার বাচ্চাদের না সামলিয়ে ঘুমাচ্ছ তুমি? কানের কাছে এত জোরে ধমক দিয়ে ওঠায় দ্রুত চোখ খুলেছে তে। জাঙ্কুকের কথাটা কানে গেছে ওর, এমনিতেই চোখ বন্ধ ছিল, ঘুম আসেনি তেমন। জাঙ্কুকের নাজেহাল অবস্থা দেখে মুখ টেপে হেসে দিল। ওরা আপনার মতোই বিচ্ছু হয়েছে, সামলাবো কিভাবে আমি? জাঙ্কুক তের কানের কাছে গিয়ে বলল তখন, আমাকে সামলেছে যেভাবে। বলার মতো আর কিছু রইল না তের, চুপটি করে রইল সে। ভিকুক আর তেগো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ড্রাইভার গাড়ি থামিয়েছে গেটের সামনে। আকাশে দরকারি কাজ আছে, এখনই যেতে হবে বিধায় বাড়ির ভেতরে গাড়ি নিয়ে ঢুকায়নি। রাত প্রায় 12টার কাছাকাছি। জাঙ্কুক তার বাচ্চা আর তেকে রুমে রেখে এসে সে একটু বাইরে গেছিল। আস্তে আস্তে এমন রাত হয়েছে, রুমে এসে দেখলো তে ঘুমিয়ে পড়েছে। বিরক্ত করেনি আর, বাচ্চাদের রেখে এসেছে ওদের দাদির কাছে। জাঙ্কুক তের কাছে গিয়ে তাকালো, ওর মায়াবী মুখপানে ঘুমতো অবস্থায় কতটা সুন্দর লাগছে ওকে। তের পুরো মুখ জুড়ে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। জাঙ্কুকের স্পর্শ পেয়ে পিট করে তাকালো তে। কি হয়েছে জিজ্ঞাসা করলে হেসে বলে উঠল, আমার রঙহীন জীবনে রাঙিয়ে দিতে বসন্তের ফুলের মতো এসেছিলে তুমি। তোমায় বড্ড ভালোবাসি পরিণয়নী। কথাটা মন ছুঁয়ে গেল তে। উঠে বসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুকও পরম যত্নে কপালে চুমু এঁকে দিল তের। তে চোখ বন্ধ করে নিয়েছে। জাঙ্কুক তের বদ্ধ চোখের বাধায় নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল আস্তে আস্তে তের মুখ জুড়ে। তারপর গেল তের গিবা দেশে। তে জাঙ্কুককে থামাতে চাইল, কিন্তু সে কি আর জাঙ্কুককে থামাতে পারবে? জাঙ্কুকের উন্মাদনা আস্তে আস্তে বাড়তে চলল। তে সারা দেহ জুড়ে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। অন্ধকার রুমে আস্তে আস্তে দুজনের নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। তে আর বাধা দিল না জাঙ্কুককে। জাঙ্কুক ডুব দিল তের মাঝে। তেও সায় জানালো তার স্বামীর স্পর্শে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগেছে।